চলুন দর্শক, আবারও ফিরে যায় আমাদের আজকের অতিথির কাছে। যেমনটা বলছিলাম যে অনেক বিষয় নিয়ে কথা বলবো, তার মধ্যে প্রথম যে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে উপমহাদেশের সব থেকে বিখ্যাত একজন নির্দেশক, ওনার একটা কাজ করতে যাচ্ছেন আব্রাহাম লিঙ্কন। আসলে এই ব্যাপারটা জানতে চাই, এটা কি ধরনের কাজ হতে যাচ্ছে, গল্পটা কি এবং কাজ করার অভিজ্ঞতাটা কেমন হচ্ছে? অপূর্ব কুমার কুণ্ডুর লেখা আব্রাহাম লিঙ্কনের জীবনী নিয়ে একটি একক নাটক, যার অভিনেতা একজন, আমি অভিনয় করছি সেখানে। বলা হয় যে উপমহাদেশের একক নাটকের বরপুত্র গৌতম হালদার, এবং তিনি অভিনেতা এবং নির্দেশক, তিনি নির্দেশনা দিচ্ছেন, পশ্চিমবঙ্গের নির্দেশক উনি। সেখানে কলকাতায় গিয়ে আমরা প্রচুর কাজ করেছি, রিহার্সাল করেছি, এবং আশা করছি এ বছরের শেষের দিকেই নাটকটি মঞ্চে নামবে। তো উনি এখানে এসেছেন, আমি গিয়েছি, আমরা কাজ করছি, দুই বাংলার একটি সমন্বয় হচ্ছে এখানে, এবং কাজটি করতে গিয়ে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। তার মতো একজন অভিনেতা নির্দেশকের সঙ্গে কাজ করার যে অভিজ্ঞতা, সত্যি মানে অভূতপূর্ব। তিনি এত বেশি ফ্রেন্ডলি এবং ধরে ধরে শিখিয়েছেন, এটা আমার মানে জীবনে, মঞ্চের জীবনে একটি আমি বলবো যে বলার মতো একটি গল্প। খুব সংক্ষিপ্ত একটা সময়কে আপনারা মঞ্চায়িত করতে যাচ্ছেন, সেই সংক্ষিপ্ত সময়টা আসলে কি কি বিষয় থাকছে সেখানে? মৃত্যুর 1 ঘন্টা পূর্বের ঘটনা আর কি। উনি তো থিয়েটার দেখতে দেখতে আওয়ার আমেরিকান কাজিন নামে একটি নাটক দেখছিলেন, তখন একজন আততায়ী তাকে গুলি করে। তারপর তিনি ক্রোমায় ছিলেন, তখন মৃত্যুর 1 ঘন্টা পূর্বে পুরো তার জীবনটা তিনি ব্যাখ্যা করেন। মানে সমস্ত যে স্বপ্নে, সে ক্রোমার ভেতর থেকে দেখছেন যে তার বেড়ে ওঠা, তার প্রেসিডেন্ট হওয়া, আমেরিকান প্রেসিডেন্ট হওয়া, এবং দাস প্রথা বিলুপ্তি, আইনজ্ঞ হিসেবে আইন প্রতিষ্ঠা করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, এই সমস্ত কিছু তিনি সেখানে দেখছেন। এবং শেষে উনি বলছেন যে আমি মারা যাচ্ছি, এটি বাস্তব, কিন্তু আমি মানুষের ডাকে আবার ফিরে আসব, এটি স্বপ্ন। আমি দেহের মৃত্যু হচ্ছে আমার, কিন্তু আমি ফিরে আসব বারবার, যতদিন মানুষ তাকে ডাকবে। আজকে গণতন্ত্রের জন্য, আইনের জন্য, শ্রমজীবী মানুষের গল্প কথা বলার জন্যে উনি বারবার ফিরে আসছেন। যতবার ডাকা হচ্ছে অধিকার নিয়ে, ততবারই তিনি যেন বারবার আসছেন। এই প্রেক্ষাপট নিয়েই নাটক আব্রাহাম লিঙ্কন। আমি সেখানে আব্রাহাম লিঙ্কনের চরিত্র অভিনয় করছি। বেশ গভীর, এবং দেখা যাচ্ছে এই বিষয়টা বোঝার জন্য গভীর মনও থাকতে হবে। বিচক্ষণতা এবং গভীরতা না থাকলে কিন্তু এই গল্পে কাজ করাও সম্ভব না, আবার দর্শক হিসেবেও নেওয়া সম্ভব না। আব্রাহাম লিঙ্কনের দর্শনটা বুঝতে হবে তো। তবে ভাইয়া, এখন যে চরিত্র, মানে যে চারিত্রিক লুকে দেখা যাচ্ছে, যে ধরনের লম্বা দাড়ি, লম্বা চুল, এটা কি এই গল্পের জন্যই রেখেছেন? না, এটা এই গল্পের জন্য নয়, এমনিতে আছে। আমরা যারা মঞ্চে অভিনয় করি তারা তো সবসময় মানে যে কোনো চরিত্রের জন্য যে কোনো সময় আমরা তৈরি থাকি। আমি একটি নাটকে অভিনয় করি, কোথায় জলে মরাল চলে। নাটকটি আইরিন পারভিন লোপা, আমার নাট্যগুরু, আমার নাট্য শিক্ষক, যিনি আসলে আমাকে অভিনেতা বানিয়েছেন, তার কাছে কৃতজ্ঞতার শেষ নেই। সেই নাটকে কিন্তু আমি একজন বৌদ্ধ ভিক্ষু চরিত্র অভিনয় করি। এই নাটকটা হয়তো আগামী মাসে শুরুতেই আছে, তখন কিন্তু আমাকে একেবারে চুল দাড়ি ফেলে পুরো বৌদ্ধ ভিক্ষু হয়ে যেতে হবে, এবং সেটা সত্যি সত্যি। ভাই, আসলে অভিনয়ের তো অনেকগুলো মাধ্যম রয়েছে, কিন্তু মঞ্চে আসা কেন এবং আশাটা কিভাবে হয়েছিল এই ইন্ডাস্ট্রিতে? মঞ্চে আমার আসলে 3 জেনারেশনের ঐতিহ্য। আমার বাবা, তার বাবা, আমরা মূলত শুরু হয়েছে, কিন্তু আমি মঞ্চের একজন রূপসজ্জা শিল্পী, মেকআপ আর্টিস্ট। আচ্ছা। তা আমার বাবার বাবাও করেছেন, বাবা করেছেন, আমি করেছি। আমার পিসিমা, উনি এই অঞ্চলের প্রথম দিককার মহিলা অভিনেত্রী। তো আমি শুরুতে রূপসজ্জাই করেছি। কিন্তু ওই যে আমি বলেছি একটু আগে যে আইরিন পারভিন লোপা, ডক্টর আইরিন পারভিন লোপা, উনি কিন্তু আমাকে আসলে অভিনেতা বানিয়েছেন। উনি আমাকে বলেছেন যে তুমি অভিনয়টা করো। আমি জানি না কতটা কি করতে পারছি, কিন্তু আজকে আমার অভিনেতা হয়ে এখানে কথা বলা, মঞ্চে দাঁড়ানো, হাঁটা, সমস্তটা জন্য উনি আসলে আমাকে তৈরি করেছেন। তার কাছে আমি কৃতজ্ঞতা জানাই। পরবর্তীতে আমি আব্দুল্লাহ মামুন থিয়েটার স্কুল এবং প্রাচ্যনাট স্কুল অফ অ্যাক্টিং অ্যান্ড ডিজাইনে কোর্স করি। সেখান থেকে কিন্তু আমি অভিনয় বিষয়ে আর একটু দক্ষতা অর্জন করেছি, এবং বিভিন্ন রকম কর্মশালা, তারপরে অভিনয় দেখা, নাটক দেখা, থিয়েটার দেখা, সে তো ছোটোবেলা থেকেই হয়েছে। এইভাবেই আসলে মঞ্চের সঙ্গে কাজ করা, এবং এই মুহূর্তে আমি বেশ কয়েকটি নাটকে ঢাকার মঞ্চে একেবারে প্রতি মাসেই প্রায় 5টি নাটকের একাধিক প্রদর্শনীতে কাজ করছি। আপনি তো নির্দেশনাও দিচ্ছেন মঞ্চে, সেই সময়টা কেমন লাগে, আর যখন নিজে অভিনয় করেন তখন কেমন লাগে? অভিনয়টা আসলে
সত্যিকার অর্থে একটা কেমন ঘোর মানে ঘোর লেগে যায়। আমি বলেছি যে শুরুতে আমি অভিনয়টা করিনি, আমাকে আসলে উনি অভিনেতা বানিয়েছেন। তো সেই জায়গায় আস্তে আস্তে অভিনয়ের মধ্যে ঢোকা, একটি চরিত্র নির্মাণ, সত্যিকার অর্থে একটা নতুন কিছু জানা, এটা যে কি পরিমাণ অনুশীলন, চর্চা এবং কিভাবে নির্মাণ করতে হয় চরিত্রটা, সত্যি এটি মানে বলে বোঝানো যাবে না। সমস্ত মানে ঘুমের মধ্যে ওই চরিত্রের মধ্যে থাকি, খাওয়ার সময় ওই চরিত্রের মধ্যে থাকি, হেঁটে হেঁটে রাস্তা দিয়ে হাঁটছি তখনও মনে হচ্ছে ওই চরিত্রের ভেতরে আমি ঢুকে যাই। একটি চরিত্র যখন আমরা নতুন করে তুলি, এই চরিত্র নির্মাণের প্রক্রিয়াগুলোও আমাকে কিন্তু আরিন পারভিন লোপা শিখিয়েছেন, এবং আমি যখন এই বিষয়ে কোর্স করি তখন বিভিন্ন শিক্ষকরা আমাকে এগুলো শিখিয়েছেন। তো সেইখানে চরিত্রের মধ্যে ঢোকা, নতুন একটি চরিত্র করা সত্যিকার অর্থেই বেশ আনন্দের। আর নির্দেশনার ব্যাপারটা আসলে মানে অভিনয় করতে করতে আর মানে আমি যার কথা বলেছি ওনার নির্দেশনা দেখেছি, সেইখান থেকে নির্দেশক হয়ে ওঠাও কিন্তু আরিন পারভিন লোপার অবদান। আমি যখন একটি নতুন নাটক নির্দেশনা দিয়েছি, এর মধ্যে অপূর্ব কুমার কুণ্ডুর উত্তরণ নাটকটি, সেখানে আমি অভিনয় করি উত্তরণ চরিত্রে। তো সেখানে এইটা আবার একটা নতুন চ্যালেঞ্জ হয়েছে যে নির্দেশনা ব্যাপারটা, কিন্তু আমি অবশ্য সেইভাবে করিনি। যারা অভিনেতা ছিলেন সকলকে নিয়ে একসঙ্গে, যারা মিউজিক করেছেন, আলো করেছেন, সেট করেছে, নাটকের পোশাক করেছে, মেকআপ করেছে, অভিনয় করেছে, সকলে মিলেমিশে আসলে আমরা নাটকটা করেছি। উত্তরণ নিয়ে আরেকটু জানতে চাই, কেমন হয়েছিল সেটা, কি কি ছিল সেটার ভিতরে? উত্তরণ নাটকের যে বিষয়বস্তু সেটি হচ্ছে সমাজে পিছিয়ে পড়া মানুষের এগিয়ে যাবার গল্প। একদল চোর, তারা চুরি করে, তখন একটি সাধুর গুহায় চুরি করতে যায়। সেই সাধু দেখা যায় যে চোর যখন ধরা পড়ে উল্টো তাকে চোরের মানে চৌর্য বস্তুগুলো ফিরিয়ে দিচ্ছে। তখন সেই চোর অবাক হয়ে যায় যে ফিরিয়ে দিচ্ছে, এমনিতে ধরলে মানুষ প্রহার করে, তখন ফিরিয়ে দিয়ে বলছে যে আজকে তুমি যা রাতের অন্ধকারে নিয়ে যাচ্ছ তা দিনের আলোয় নিয়ে যাওয়ার যোগ্যতা অর্জন করো, তুমি ভালো মানুষ হও। পৃথিবীর সকল বস্তুর ক্ষয় আছে, দস্যুদার হরণ আছে, পোকায় কাটার সম্ভাবনা আছে, কিন্তু অর্জিত পুণ্যের কোনো ক্ষয় নেই। তখন এই চোর মানে তার ভেতর পরিবর্তন আসে এবং সে একসময় সমস্ত কিছু ছেড়ে, এই চৌর্যবৃত্তি ছেড়ে ভালো মানুষ হয়ে যায়। তো উত্তরণ নাটকের প্রেক্ষাপট এটি, এবং এই নাটকটি দর্শক ভীষণভাবে গ্রহণ করেছে। মঞ্চে যখন কাজ করা হয় তখন তো ব্যাপারটা অন্যরকম থাকে, সামনে অনেকগুলো মানুষ থাকে, এখানে ভুল করার কোনো স্কোপ থাকে না। এমন কখনো হয়েছে যে খানিকটা বিপাকে পড়ে গিয়েছেন, হয়তো কাজ করছেন, সামনে হয়তো কেউ হয়তো একটু হেসেছে বা সামহাউ ডিস্ট্রাকশন হয়েছে, খানিকটা বিপাকে পড়ে গেছেন? কারণ এটা তো লাইভ থাকে, অনেক ধরনের ঘটনা থাকে। এমন হয়, কারণ প্রায় দেখা যায় যে মোবাইল বেজে ওঠে, মানুষ কথা বলে অনেক জায়গায়। তবে আমরাও আবার প্রস্তুত থাকি যে সেটাকে ম্যানেজ করে নেওয়ার। তো সেরকম সেটা খুব বেশি মানে ঝামেলা করেনি, চরিত্রের ভেতরেই ছিলাম। তবে কারণ ওই যে বলেছি যে চরিত্রটা নির্মাণ করতে হয়, তখন এই সমস্ত কিছুকে কি করে এড়িয়ে গিয়ে আমার চরিত্রটাকে আমি ফুটিয়ে তুলবো, সেই ব্যাপারটা আসলে আমরা আয়ত্ত করি, আমরা যারা মঞ্চে অভিনয় করি। আচ্ছা, মনোসংযোগ যেই ব্যাপারটা, হ্যাঁ এইগুলোতে খানিকটা বিঘ্ন ঘটে, তারপরও আমরা উতরে যাওয়ার চেষ্টা করি আর কি। যেহেতু দেশের বাইরেও মঞ্চায়িত হচ্ছেন, তো সেক্ষেত্রে দেশের বাইরে যে সকল মঞ্চগুলো হয় সেগুলো দেখা হয়? হ্যাঁ, প্রচুর বিদেশি নাটক আমি দেখেছি, ভারতের তো প্রচুর নাটক দেখেছি, এছাড়া ফ্রান্সের নাটক দেখেছি, আমি জার্মানির নাটক দেখেছি, লন্ডনের গ্লোব থিয়েটারের শেক্সপিয়ারের নাটক দেখেছি, আমেরিকান নাটক দেখেছি। এই পুরো পৃথিবীর বৃহত্তর এই মঞ্চ আপনি এক্সপ্লোর করেছেন, কি মনে হয়েছে আমাদের দেশের মঞ্চ কোন অবস্থানে আছে? ভালো নাকি খানিকটা ভালো, নাকি এখনো পিছিয়ে আছে? না না, অবশ্যই আমাদের থিয়েটার কিন্তু অনেক এগিয়ে। অনেক আমি বলবো যে বিশ্বের যত মানে থিয়েটারগুলো হয়, বড় বড় থিয়েটার হয়, তার সঙ্গে পিছিয়ে তো নেই, মানে সমানতালে আছে, কোথাও কোথাও এগিয়েও আছে আমাদের থিয়েটার। ভালো ভালো থিয়েটার হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশের সবচাইতে বড় অর্জন কিন্তু আমাদের মঞ্চনাটক। সেই মঞ্চনাটক অনেক এগিয়েছে। আমাদের যে পাণ্ডুলিপি, আমাদের যে নাটকের গল্প, অভিনয়, শিল্পীরা বেশ বিশ্বমানের গল্প আছে, আমাদের বিশ্বমানের অভিনয় শিল্পী আছে। এছাড়া নানা রকম যারা নেপথ্যকর্মী তারাও বেশ মানে দক্ষ হয়ে উঠেছে।
তবে আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি বলবো যে এই থিয়েটারের সঙ্গে আমাদের যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থাকতো বা বিভিন্ন প্রতিষ্ঠান যদি আমাদেরকে আরো নানাভাবে সাহায্য সহযোগিতা করতো, তাহলে আমাদের থিয়েটার আরো এগিয়ে যেত। আচ্ছা, হ্যাঁ, আমার এইটা মনে হয়। দর্শকের ক্ষেত্রে কোন ধরনের দর্শক সব থেকে বেশি থাকে? বিশেষ করে তরুণ তরুণী যারা, বর্তমান যুগের একটা কথা খুব বেশি প্রচলিত হয়েছে, জেন জি। তো জেন জিতে যারা রয়েছে কিংবা যারা মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্ত, কোন ধরনের মানুষ আসলে মঞ্চে বেশি দেখছেন? থিয়েটারটা আসলে আমি বলবো যে মধ্যবিত্ত শ্রেণীর অংশগ্রহণটাই সবচেয়ে বেশি, যারা থিয়েটারটা করেন এবং থিয়েটারটা দেখেন। কারণ তাদের ভেতর এক ধরনের দায়বদ্ধতা থাকে, তারা মনে করে, এবং তাদের বেড়ে ওঠা কিন্তু মানে আমাদের যে সামাজিকতা, আমাদের যে সংস্কৃতি, এর মধ্যে এই একটা বলয়ের মধ্যে থাকে, যে কারণে মধ্যবিত্ত সমাজটাই কিন্তু থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত। রুচি খোঁজে এমন কি? হ্যাঁ, অবশ্যই। কারণ তারা চাইলে খুব বেশি উচ্চবিত্ত যে মনোভাব, সেটা তারা গ্রহণ করতে পারে না, আবার একেবারেই যে অস্থিতিশীল বা অস্থির প্রক্রিয়ার সেইখানেও যেতে পারে না। তো তারা মধ্যবিত্ত জায়গা থেকে তারা চেষ্টা করে যে মানে রুচিসম্মত কিছু কাজ করবার। তো থিয়েটারটা সেখানে তো একটা বড় ভূমিকা পালন করে। আর দর্শকের জায়গায় বলবো যে এখন যদিও টেকনোলজির যুগ, হাতে মুঠোফোন থাকে, তারপরও তরুণ সমাজ কিন্তু একরকম এগিয়ে এসেছে, তারা থিয়েটার করছে এবং থিয়েটার দেখছেন। একটু জানতে চাই আপনার নতুন কোনো প্রযোজনা সামনে আসতে যাচ্ছে কিনা? সামনে তো আব্রাহাম লিঙ্কনের কথা হলোই, এছাড়া আমাদের যে রেপার্টরি দল, নাট্যম রেপার্টরি, ডক্টর আইরিন পারভিন লোপার নির্দেশনা একটি নতুন নাটক আসছে। আমরা এখন আর নামটা বলছি না, কিন্তু সামনেই নাটকটা আসছে, তো আশা করছি যে ভালো কিছু হবে। বর্তমানে তো আসলে বিভিন্ন ধরনের মাধ্যম চলে এসেছে, এই জন্য বিভিন্ন ধরনের কন্টেন্টগুলো বিভিন্ন মাধ্যমে আমরা দেখছি। থিয়েটারও কিন্তু এখন দেখা যাচ্ছে অনলাইনে বা ওটিটিতে আমরা পেয়ে যাচ্ছি। এটা থিয়েটার যারা করছে সেই সকল মানুষদের জন্য, পুরো থিয়েটার ইন্ডাস্ট্রির জন্য ভালো না খারাপ, কোন দিকে যাচ্ছে? এটা ভালো দিক আছে, মন্দ দিকও আছে। যেমন থিয়েটারটা তো আসলে সরাসরি দর্শক দেখবে, অভিনেতারা অভিনয় করবে, সেইটা যখন টেলিভিশনে বা ওটিটিতে চলে আসবে, আমি তো মুঠোফোনে দেখতে পারবো, এমনি আমার দর্শক হয় না। সেই ক্ষেত্রে যখন মুঠোফোনে আমি দেখব, তখন তো দেখা গেল যে মুঠোফোনে ওটিটিতে দেখছি, দর্শক আরও হবে না। এটা যেমন এক শ্রেণী বলছে, আবার একই সঙ্গে এটাও হতে পারে যে যখন যে মানুষটি মুঠোফোনে দেখছে যে থিয়েটারটা তার ভালো লাগে তৈরি হবে, তখন কিন্তু এই দর্শকটা আবার মঞ্চে এসে দেখতেও পারে, মানে রিপিট দেখার টেন্ডেন্সি তখন বেড়ে যেতে পারে। তো আমার মনে হয় যে এটা একটা পরীক্ষা, যেহেতু মানে শিল্প তো সবসময় পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে এগিয়ে গেছে, আমার মনে হয় যে এটা একটা ভালো দিক হতেও পারে। একটু অপেক্ষা করি আমরা। এই মঞ্চের ব্যাপারে আসলে আপনি কাকে আপনার গুরু বা আইডল মনে করেন, যার অভিনয়, যার সার্বিক বিষয়গুলোকে লক্ষ্য করেন এবং অনুকরণ করার চেষ্টা করেন? এটা বলা মুশকিল, কারণ আমি তো ছোটবেলা থেকেই নাটক দেখেছি এবং অনেক বড় বড় অভিনেতাদের নাটক দেখেছি আমি। এখানে দেখে দেখে কিভাবে থিয়েটারের প্রতি একরকম ভালোবাসা তৈরি হচ্ছে, কিন্তু অভিনয় করব সেটা তো কখনো হয়নি। সেই জায়গায় আমাকে আসলে বারবার আমি ওই নামটা বলি যে আইরিন পারভিন লোপার, তিনি আমাকে অভিনেতা বানিয়েছেন। সেই জায়গায় আমি তার কথা শুনি, মানি, মেনে চলি। তবে অভিনয়ে এখানে অনেক বড় বড় মানুষের অভিনয় দেখেছি আমাদের এখানে। আমার সৌভাগ্য হয়েছে ছোটবেলায়, যেহেতু আমি ঢাকার ছেলে এবং থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত ছোটবেলা থেকে, আমি হুমায়ুন ফরিদির অভিনয় দেখেছি। এটা মানে এই প্রজন্মের অনেক ছেলেমেয়েরই হয়নি, আমি ছোটবেলায় দেখেছি। আমি যেমন এই এখন আজাদ আবুল কালাম, তিনি আমার আমি তার ছাত্র হিসেবে ছিলাম প্রাচ্যন অ্যাক্টিং স্কুলে। তো তার অভিনয় আমার বেশ ভালো লাগে, আমি তাকে গুরু মনে করি। আর এখানে আরও যারা নাট্য ব্যক্তিত্ব আছেন যারা অভিনয় করেন, প্রত্যেক খালেদ খানের কথা বলতেই হবে। ভীষণ ভালো অভিনয় করতেন এবং এত চমৎকার উচ্চারণ এবং সংলাপ প্রক্ষেপণ ধরন, মনে হচ্ছে যে সংলাপগুলো দেখতে পাচ্ছি, এরকম মনে হতো। তো তারা আমাকে অনুপ্রাণিত করেছে। একদম শেষ মুহূর্তে চলে এসেছি আমরা, শেষ সময় যদি কিছু বলার থাকে। তা আমি চাই যে থিয়েটারটা এগিয়ে যাক। দর্শকের কাছে বলবো যে দর্শক, আপনারা মঞ্চে নাটক দেখুন,
এবং সত্যিকার অর্থেই আমাদের বাংলাদেশের অনেক বড় অর্জন হচ্ছে আমাদের বাংলা নাটক। তো আমাদের নাটক দেখুন, আমাদের থিয়েটারকে বাঁচিয়ে রাখুন, সমৃদ্ধভাবে আপনারা আসলে, কারণ আমরা প্রতিদিন এই যে আলো জ্বালিয়ে মঞ্চে আপনাদের জন্য অপেক্ষা করি। অসংখ্য ধন্যবাদ আজ আসার জন্য এবং এত সুন্দরভাবে আমাদেরকে পুরো বিষয়টা সম্পর্কে জানানোর জন্য। আপনার দিনটি শুভ হোক। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলাভিশনকে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলাভিশন নূর টাওয়ার 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন পরিব্রাজক ড্যানিয়েল বুনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আমি বিদেশে ঘুরতে গেলে কখনো হারিয়ে যাইনি, তবে মাঝে মধ্যে কোথায় এসেছি তা খুঁজে বের করতে কয়েক সপ্তাহ লেগে গেছে আমার। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।